সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। ৬০,০০০ কোটি ডলার বিনিয়োগ, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, একদিনে নিহত ১৬। হামাস নির্মূলে শিগগিরই পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি। ভারত পাকিস্তান অস্ত্রবিরতির পর প্রথম সামরিক ঘাঁটি পরিদর্শনে মোদি। S-400 পেছনে রেখে দিলেন প্রতিশোধের হুঁশিয়ারি। দুই দেশে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় ১৪,২০০ কোটি ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ৬০,০০০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে ১ লাখ কোটি ডলারে উন্নীত হবে বলেও জানান তিনি। একই দিন সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিনিয়োগ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তারা যেন উন্নতি করতে পারে সে সুযোগ দেওয়া হবে। চলতি সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সে সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই দিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউস জানায়, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪,২০০ কোটি ডলার। অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট ৫টি খাত রয়েছে। এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন। এছাড়া চুক্তির আওতায় ১ ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, সামরিক সরঞ্জাম তৈরিতে যুক্তরাষ্ট্রই সেরা। আমাদের যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্যাট্রিয়ট সবকিছুই সেরা। আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত সৌদি আরব নিয়েছে তাকে আমি স্বাগত জানাই। বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন ট্রাম্প। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব। এসব চুক্তি সইয়ের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ সময় ৬০,০০০ কোটি ডলারের বিনিয়োগের চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে ১ লাখ কোটি ডলারে উন্নীত হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। হামাসকে নির্মূল করতে শিগগিরই গাজায় পূর্ণমাত্রার অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যাবার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হামাসের ঘাঁটি সন্দেহে খান ইউনিসে চালানো একদিনের হামলায় নিহত হয়েছেন ১৬ জন, আহত হয়েছেন অন্তত ৭০ জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের ইউরোপীয় হাসপাতালের নিচে হামাসের ঘাঁটি সন্দেহে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা হাসপাতালের ভিতরে বসেছিলাম, সঙ্গে সহকর্মীরাও ছিল। হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র এসে সবকিছু তছনছ করে দিল। হাসপাতালেও এখন আর কেউ নিরাপদ নেই। চলমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে শেষ পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার দেশটিতে আহত সেনাদের পরিদর্শনের সময় তিনি বলেন, হামাসকে ধ্বংস করতে কয়েকদিনের মধ্যে গাজায় পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করবে আইডিএফ। এ সময় হামাস যদি বলে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে, তবে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে, কিন্তু এরপরও যুদ্ধবন্ধের কোনো উপায় থাকবে না। পূর্ণমাত্রার হামলার সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যাবার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। একই দিন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, গাজায় ইসরায়েলের প্রস্তাবিত ত্রাণ বিতরণ ব্যবস্থা আসলে একটি ছলনা মাত্র, ভূখণ্ডটির বাসিন্দাদের সরিয়ে দেয়া আর সহিংসতা চালানোর একটি কৌশল। টম অভিযোগ করে বলেন, ত্রাণ যাতে হামাসের কাছে না গিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছায় সেজন্য সব ব্যবস্থা রয়েছে, কিন্তু তাতেও বাধা দিচ্ছে ইসরায়েল। ত্রাণকে যেন রাজনৈতিক দর কষাকষির এক হাতিয়ার বানিয়ে ফেলা হয়েছে। এদিকে গত 2 মার্চ থেকে গাজার মানবিক সহায়তায় ইসরায়েলি অবরোধ এবং গণ অনাহারের কারণে ফিলিস্তিনি শিশুদের প্রজন্ম স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে গাজার বাসিন্দারা একটি ভালো ভবিষ্যতের অধিকারী বলে আবারও মায়াকান্না দেখিয়েছে ইসরায়েলের নগ্ন সমর্থক যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে কাজ করছেন তিনি। পাশাপাশি হামাসের সমালোচনা করে বলেন, যতক্ষণ না তারা রাজনৈতিক উদ্দেশ্যে অপহরণ নির্যাতন বন্ধ করবে, ততক্ষণ ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়ন হবে না। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কানাডায় মার্ক কার্নির নতুন মন্ত্রিসভা গঠন। অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছে নতুন মুখ, লক্ষ্য ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলা। সন্ত্রাসের মদতদাতাদের ঘরে ঢুকে প্রতিশোধ নেবে নতুন ভারত। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সাক্ষাতে নরেন্দ্র মোদী এই হুঁশিয়ারি দেন। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে কার্যত রাষ্ট্রীয় সন্ত্রাসে মদদের দায়ে কাঠগড়ায় তুললেন তিনি। চলতি মাসের 9 ও 10 তারিখ রাতে ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। তারা দাবি করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে ভারতের S-400 ব্যবস্থাও ধ্বংস করা হয়, যদিও সেই দাবিকে অস্বীকার করেছিল ভারত। এবার পাকিস্তানের দাবিকে মিথ্যে প্রমাণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঙুল তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সাক্ষাতে নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসের মদতদাতাদের ঘরে ঢুকে প্রতিশোধ নেবে নতুন ভারত, পালানোর সুযোগ দেয়া হবে না। তিনি আরো দাবি করেন, মাত্র 20-25 মিনিটে লক্ষ্যভেদ করে প্রতিক্রিয়াশীল জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় বিমান বাহিনী। সাহস আর আধুনিক প্রযুক্তির মিশ্রণই সেনাদের পার্থক্য গড়ে দিয়েছে বলেও জানান তিনি। সশস্ত্র বাহিনীর সমন্বিত অভিযানের প্রশংসা করে মোদী জানান, বিমান বাহিনী আঘাত এনেছে, নৌবাহিনী সমুদ্রে আধিপত্য দেখিয়েছে আর স্থলসেনা সীমান্ত শক্ত করেছে। এই হলো নতুন ভারত। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয় বলে জানায় নয়াদিল্লি। এরপর পাল্টা আঘাতে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালায় ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। 4 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হলেও থামছে না ভারত পাকিস্তান উত্তেজনা। এবার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার করল দুই দেশ। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়। 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। ওই কর্মকর্তা ভারতে তাঁর সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে জড়িত ছিলেন বলে দাবি করা হয়। ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত একজন কর্মকর্তাকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় ওই কর্মকর্তার বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান। অসঙ্গতিপূর্ণ কার্যকলাপের অভিযোগে তাকেও 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়। বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। We are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support
any one political party in Bangladesh over another. We support a free and democratic process, as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে এবার রাশিয়ার অর্থনৈতিক এবং জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কতা দেন তিনি। এদিকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পুতিনের প্রস্তাবে সম্মত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে 15ই মে ইস্তাম্বুলে আয়োজিত বৈঠকে রুশ প্রেসিডেন্ট উপস্থিত না হলে তিনি শান্তি চান না বলে ধরে নেবে কিয়েভ। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ ও দেশটির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় পুতিন সেনারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি আলোচনার বিষয়ে সবসময় মিথ্যা আশ্বাস দেয়। সময় মতো কখনো ক্রেমলিনকে পাওয়া যায় না। তবে যুদ্ধ শেষ করতে এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান তিনি। কিন্তু তুরস্কের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না এলে তিনি যে শান্তি চান না তা প্রমাণ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলেনস্কি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি পুতিন প্রশাসনকে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানরা। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আলটিমেটামের তোয়াক্কা না করে আগামী 15ই মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে তুরস্কের ইস্তাম্বুলের সে আলোচনায় পুতিন যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি মস্কো। এদিকে 3 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে আবারও কড়া বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনায় আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং নিরাপত্তা চাপের মুখে অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 28 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছে নতুন মুখ। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীর অটোয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পুনর্গঠিত এই মন্ত্রিসভা কানাডার অর্থনৈতিক রূপান্তর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা মার্ক কার্নির। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ, সীমান্ত নিরাপত্তা ইস্যু এবং আন্তঃপ্রাদেশিক বাণিজ্যে জটিলতা, এই সব কিছুই কানাডার অর্থনীতিকে টানা পোড়েনের মুখে ফেলে দিয়েছিল। নির্বাচনী প্রচারে বারবার এসব সংকটের কথা তুলে ধরেই ক্ষমতায় আসে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গঠন করলেন অর্থনীতি ও নিরাপত্তা কেন্দ্রিক নতুন মন্ত্রিসভা। রাজধানী অটোয়ার রিডো হলে শপথ নেন নতুন প্রশাসনের 28 মন্ত্রী ও 10 প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা পুনর্গঠনের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র কানাডা অর্থনৈতিক সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করা, বাণিজ্য বাধা দূর করা এবং কানাডার শিল্প খাতে কাঠামোগত পরিবর্তন আনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সাধারণ জনগণ আমাদের নির্বাচিত করেছেন। একই সঙ্গে জীবনযাত্রার মূল্য কমানোর ব্যাপারেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কার্নির মন্ত্রিসভায় দেখা মিলেছে অধিকাংশ নতুন মুখের। 24 জন নতুন সদস্যের মধ্যে 13 জনই প্রথমবার নির্বাচিত এমপি। তবে অনেক পুরানো মুখও এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনিতা আনন্দ, যিনি ট্রুডো সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মার্কিন বাণিজ্য সম্পর্ক এবং আন্তঃপ্রাদেশিক বাণিজ্য সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ডমিনিক লেব্লাঙ্ককে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা, এই 3 খাতে নতুন মন্ত্রীদের পাশাপাশি যুক্ত হয়েছেন অভিজ্ঞ কর্মকর্তারা। নতুন শিল্পনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মেলানি জোলি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবন মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন সাবেক সাংবাদিক ইভান সোলোমন। গৃহায়ন ও অভিবাসন, যেখানে আগের ট্রুডো সরকার ছিল সমালোচনার মুখে, সেই মন্ত্রণালয়গুলোর নেতৃত্বে কার্নি এনেছেন একেবারে নতুন মুখ। গ্রেগর রবার্টসন গৃহায়ন ও লেনা মেটলেস দিয়াব অভিবাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টরন্টোর জুলি ড্যাব্রোসিন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 18ই মে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে পর্তুগালের রাজনৈতিক দলগুলো। নির্বাচিত হলে আবাসন সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।
অভিবাসী বান্ধব এবং বড় দল হিসেবে প্রবাসীদের পছন্দ সোশ্যালিস্ট পার্টি। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দলের পতাকা হাতে পর্তুগালের নানা জায়গায় দেখা মিলছে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের। 18ই মে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে দেশটির রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে অংশ নিচ্ছেন দলীয় প্রধানরাও। স্লোগানে স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকরা। কুশলাদি বিনিময়ের পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তারা। গণসংযোগের পাশাপাশি চলছে নানা সভা সমাবেশ। সেসব সভায় নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন দলের নেতারা। সেই সঙ্গে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও চলছে নানা আলোচনা। বিভিন্ন দলের প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। অভিবাসী বান্ধব বড় দল হিসেবে অধিকাংশ প্রবাসীদের সমর্থন সোশ্যালিস্ট পার্টির দিকে। ইমিগ্রেন্ট হিসেবে অবশ্যই পিএসকে আমরা সাপোর্ট করি। আর এই ইলেকশনে হয়তো আমাদের স্থান আমরা দেখতে পাচ্ছি যে 18 মেতে যে নির্বাচন হবে সেটা আমাদের পিএস এর অবস্থান খুবই ভালো। গত এক বছর মধ্য ডানপন্থী এডি সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছে উদারপন্থী সোশ্যালিস্ট পার্টি। জয়ের বিষয়ে আশাবাদী তারা। আমি মনে করি এবার নির্বাচনে পিএসই জয়ী হবে, কারণ মানুষ পেছনে ফিরে যেতে চায় না। ডানপন্থীরা পর্তুগালকে নানা ক্ষেত্রে পেছনে নিয়ে গেছে, বিশেষ করে বিনিয়োগ, স্বাস্থ্যসেবা বা আবাসন ইস্যুতে তারা ব্যর্থ। 18ই মে রোববার ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। তবে মোবাইল ভোটিং এর মাধ্যমে এক সপ্তাহ আগেই গত রোববার আগাম ভোট দিয়েছেন 3,33,000 ভোটার। এবছর নিবন্ধিত ভোটার 1 কোটির কাছাকাছি। বছর ঘুরতে না ঘুরতেই আবার জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে পর্তুগাল। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। যে দলই ক্ষমতায় আসুক পর্তুগালের উন্নয়নে কাজ করবে এবং মানবিক পর্তুগালের ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অনিশ্চয়তা আর আশার দোলাচলে মালয়েশিয়ায় বসবাসরত হাজার হাজার অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশি। বৈধতা লাভের আশায় প্রহর গুনছেন অনেকে। অতীতের তিক্ত অভিজ্ঞতা আর দীর্ঘসূত্রিতার কারণে তাদের মধ্যে কাজ করছে অনিশ্চয়তাও। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করছেন এমন অনেক প্রবাসী বিভিন্ন সময়ে বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে হয়েছেন প্রতারণার শিকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে মালয়েশিয়া সরকারের বেশ কয়েকটি সাধারণ ক্ষমা বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দালালদের দৌরাত্ম্যের কারণে এর সুফল পাননি বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ বৈধ কাগজপত্র নিয়ে এলেও নিয়োগকর্তার পরিবর্তন বা কাগজপত্র নবায়নে জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। এসব প্রবাসীরা প্রতিনিয়ত গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। কাজ হারানোর ভয়, অসুস্থতায় সঠিক চিকিৎসার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকারও হচ্ছেন অনেকে। প্রতি কয়েক বছর অন্তর অন্তর মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে নতুন করে আবার কর্মী আনার জন্য কলিং এর প্রস্তাব দিয়েছে। আমরা যারা অবৈধ আছি আমাদের সরকারের প্রতি আবেদন থাকবে যে আগে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করে তারপরে নতুন করে কলিং এ লোক আনা হোক। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনথিভুক্ত বিদেশি কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার একটি মানবিক দৃষ্টিকোণ থেকে অনথিভুক্ত কর্মীদের বৈধকরণের একটি পথ খুঁজছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি দেবে। তবে এই প্রক্রিয়ায় বিস্তারিত রূপরেখা, সময়সীমা এবং শর্তাবলী সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রবাসীরা বলছেন, যদি সহজ, স্বচ্ছ এবং সাশ্রয়ী মূল্যে বৈধকরণের সুযোগ আসে তাহলে তারা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে সরকারের একটি নতুন এবং কার্যকর উদ্যোগের দিকেই তাকিয়ে আছেন প্রবাসীরা। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া সরকারের পরবর্তী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের এই প্রতীক্ষা কেবল বৈধতার জন্য নয়, বরং বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় এবং মানবিক উদ্বেগ প্রবাসীদের দুর্ভোগ কমাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।
মহাকাশ কৃত্রিম বুদ্ধিমত্তার পর এবার রোবট শিল্পের দৌড়েও বিশ্বের শীর্ষস্থান দখলে মরিয়া চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় $20 বিলিয়ন। লক্ষ্য, আগামী 5 বছরে নিজেদের তৈরি রোবট দিয়েই রোবট বানাবে চীন। সাংহাইয়ের এজিআই বট নামের একটি স্টার্টআপে দিনে 17 ঘন্টা ধরে জামা ভাঁজ করা, দরজা খোলা, স্যান্ডউইচ বানানোর মতো মানবিক কাজ শিখছে শতাধিক রোবট। এসব রোবটকে প্রশিক্ষণ দিতে তৈরি হচ্ছে অগণিত ডেটা সেট, যার মাধ্যমে ভবিষ্যতের রোবটগুলো মানুষের এই দুনিয়ায় টিকে থাকার কৌশল শিখবে। একদিন রোবটই রোবট বানাতে সক্ষম হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির অংশীদার ইয়াও মালচিং এর। আমরা দৈনন্দিন প্রয়োজনে রোবট ব্যবহার করে সীমাহীন উৎপাদন ক্ষমতা সৃষ্টি করতে চাই। শুধু কল্পনা করুন, একদিন আমাদের নিজস্ব রোবট ফ্যাক্টরিতেই আমাদের রোবটগুলো নিজেরাই নিজেদের নতুন অস্তিত্ব তৈরি করবে। হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে অর্থনীতির নতুন ইঞ্জিন বলে বিবেচনা করছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিং নিজে সম্প্রতি পরিদর্শন করেছেন এজিআই বটের কারখানা। রোবটের প্রযুক্তিগত উৎকর্ষ দেখে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে ইউনিট্রি নামে আরও একটি স্টার্টআপ সম্প্রতি 10,000 বর্গমিটারে নতুন বরাদ্দ পেয়েছে হাংসু প্রশাসনের সহায়তায়। 2024 সালে 31টি চীনা প্রতিষ্ঠান বাজারে এনেছে 36টি হিউম্যানয়েড মডেল, যেখানে যুক্তরাষ্ট্র এনেছে মাত্র 8টি। বিশ্লেষকদের মতে 90% যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করতে পারায় বিশ্ববাজারে চীনের প্রবেশদ্বার অনেকটাই সহজ। এক একটি রোবটের দামও কমে নেমেছে মাত্র 1 লাখ ইউয়ানে, যা প্রায় $13,000 মতো। আমি মনে করি এই দৌড়ে কে জিতবে তা এখনই বলা কঠিন। চীনা সরকার যেভাবে এটাকে দেখছে তা হলো হিউম্যানয়েড রোবোটিক্স হতে পারে পরবর্তী ইলেকট্রিক ভেহিকেল শিল্প, যেখানে পুরো উৎপাদন সাপ্লাই চেইনে বিনিয়োগ করে এমন একটি পণ্য তৈরি করা সম্ভব যা আরো ভালো, আরো সস্তা এবং বিশ্ববাজারে রফতানিযোগ্য। দেশের শ্রম ঘাটতি মোকাবিলায় হিউম্যানয়েড রোবটকে বৃদ্ধাশ্রম, নার্সিং ও কেয়ার সেক্টরে কাজে লাগাতে চাইছে চীন। গত ডিসেম্বরে সরকার প্রকাশ করেছে একটি জাতীয় বয়স্ক যত্ন পরিকল্পনা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সকে একীভূত করার কথা বলা হয়েছে। এরই মধ্যে অ্যান্ড গ্রুপ চালু করেছে নতুন সাবসিডিয়ারি, যাদের রোবটগুলো বৃদ্ধদের সেবায় নিয়োজিত থাকবে। গত মাসে বেইজিংয়ের ইজুয়াং ম্যারাথনে দৌড়েছে 21টি হিউম্যানয়েড রোবট। কেউ পড়ে গেছে শুরুতেই, কেউ ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়িয়ে দৌড়াতে চেষ্টা করেছে। তবে 6টি রোবট শেষ করেছে 21 কিলোমিটারের এই রেস। বিজয়ী রোবট টিয়ানগং আলট্রা দৌড়েছে 2 ঘন্টা 40 মিনিটে। এ দৌড় প্রতিযোগিতা শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়, প্রযুক্তির দুনিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্যেরও পরিচায়ক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ফিলিপিন্সের মধ্যাঞ্চলের কানলাওন আগ্নেয়গিরিতে আবারও শুরু হচ্ছে অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বড় আকারের এই অগ্ন্যুৎপাতে 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দেশটির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক দফতর জানায় এর স্থায়িত্ব ছিল অন্তত 5 মিনিট। এর আগেও বেশ কয়েকবার এই দুর্যোগ ঘটায়। গত বছরের ডিসেম্বর থেকে আগ্নেয়গিরির চারপাশের 6 কিলোমিটার এলাকায় 3য় মাত্রার সতর্কতা জারি করা হয়, যা এখনও বহাল আছে। ইতালিতে আবারও জেগে উঠেছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। স্থানীয় সময় সোমবার দেশটির সিসিলি শহরের আকাশে জ্বলে ওঠে লাল লাভা আর আগ্নেয়গিরির গরম ছাই। মাউন্ট এটনার দক্ষিণ পূর্ব মুখ থেকে বারবার বিস্ফোরণের শব্দ আর আগুনের ঝলকানিতে কেঁপে ওঠে অঞ্চলটি। এখন পর্যন্ত আগ্নেয়গিরিটি দক্ষিণ এবং পূর্ব দিকে 2টি লাভার ধারা ছড়িয়ে দিয়েছে। এছাড়া এরই মধ্যে জাফেরানা এটনায় ছাই পড়ারও খবর পাওয়া গেছে। আগ্নেয়গিরির নিচে প্রায় 2900 মিটার উচ্চতায় রেকর্ড করা হয় প্রবল কম্পন এবং ইনফ্রাসাউন্ড তরঙ্গ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। $60,000 কোটি বিনিয়োগ। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত 51, হামাস নির্মূলে শিগগিরই পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি। এবং ভারত পাকিস্তান অস্ত্রবিরতির পর প্রথম সামরিক ঘাঁটি পরিদর্শনে মোদি। S-400 পেছনে রেখে দিলেন প্রতিশোধের হুঁশিয়ারি। দুই দেশে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।